হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডিপি হেল্পিং চ্যানেল। আজকে তোমাদের ক্লাস করাবো ডব্লিউবি মেন্স এসআই এক্সামকে টার্গেট করে। এছাড়া আসন্ন যে আবগারি মেন্স আছে এবং কেপি সার্জেন্ট এক্সাম আছে সেখানেও তোমাদের এই প্র্যাকটিস সেটগুলো খুবই কাজে দেবে। মেনলি পুলিশ পরীক্ষাকে টার্গেট করে এই স্পেশাল ক্লাসগুলো তোমরা অবশ্যই করো। সাথে থাকছে এক্সট্রা ইনফরমেশান যেগুলো তোমাদের এক্সামে অনেকটাই হেল্প করবে। আজকে 33 নম্বর সেটটা দেখবো। এর আগে 32খানা সেট অলরেডি কমপ্লিট আছে। যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিচ্ছি, ওখানে গিয়ে তোমরা অবশ্যই চেক আউট করে নেবে। এছাড়া অন্যান্য এক্সামের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তারা অবশ্যই আমার বাংলা ভার্সনে যে লুসিয়েন্টের ক্লাসগুলো করাচ্ছি সেই ক্লাসগুলো অবশ্যই তোমরা করবে। খুবই ইম্পর্টেন্ট ক্লাস সেগুলো, সেখান থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে কমন পাবে। ওকে, চলো তাহলে শুরু করি। আজকে 33 নম্বর সেটটা দেখে নেব। 33 নম্বর সেটের প্রথম প্রশ্ন কি বলছে দেখো। টোকিও অলিম্পিকে ভারতীয় রেসলার বজরং পুনিয়া কিসের পদক জিতেছেন? তাহলে এখান থেকে তোমরা দুটো প্রশ্ন জানতে পারছো। টোকিও অলিম্পিকে ভারতীয় রেসলার কে ছিলেন? বজরং পুনিয়া। ইনি কিসের পদক জিতেছেন বলতে হবে। সোনা, রূপো, ব্রোঞ্জ নাকি প্ল্যাটিনাম? রাইট আনসার কি হবে? ব্রোঞ্জের পদক জিতেছেন। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। যারা টোকিও অলিম্পিক সম্পর্কে জানতে চাইছো ডিটেলসে, আমার ক্লাস করানো রয়েছে আগের, সেই ক্লাসগুলো তোমরা দেখো, সেখানে তোমরা পেয়ে যাবে টোকিও অলিম্পিক সম্পর্কে ডিটেলসে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব 2 নম্বর। প্যারা অলিম্পিকের জন্য ভারতের থিম সং কার দে কামাল তু লঞ্চ করলেন কে? এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের আসন্ন এক্সামের জন্য। এটা একটা থিম সং ভারতের প্যারা অলিম্পিকের জন্য। কে লঞ্চ করেছে বলতে হবে। অধীর চৌধুরী, ধর্মেন্দ্র প্রধান, অনুরাগ সিং ঠাকুর নাকি নরেন্দ্র মোদী? তো রাইট আনসার কী হবে? অনুরাগ সিং ঠাকুর। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। ইনি হচ্ছেন এই থিম সংটা লঞ্চ করেছেন। অনুরাগ সিং ঠাকুর হচ্ছে ভারতের বর্তমান কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ছিলেন। ওকে, আর এখানে আরেকটা জিনিস মনে রাখবে, এই যে গানটা থিম সংটা এটা লিখেছেন এবং গেয়েছেন কে? এখান থেকে প্রশ্ন আসতে পারে কিন্তু। সঞ্জীব সিং। তিনি কে? লখনৌয়ের এক প্রতিবন্ধী ক্রিকেটার তিনি। নামটা মনে রাখবে, সঞ্জীব সিং। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব 3 নম্বর। লোকমান্য তিলক অ্যাওয়ার্ড জিতলেন কোন ভারতীয়? মোস্ট ইম্পর্টেন্ট এটা। সাইরাস পুনাওয়াল্লা, আদার পুনাওয়াল্লা, মদন মোহন রেড্ডি নাকি বিশ্বভূষণ হরিচন্দন? লোকমান্য তিলক অ্যাওয়ার্ড জিতেছেন কোন ভারতীয়? রাইট আনসার হবে সাইরাস পুনাওয়াল্লা। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। পুরো নামটা মনে রাখবে, দুটো করে অপশান দেবে, দুটো কনফিউজ হয়ে যাবে নাহলে। ওকে, দুটোই পুনাওয়াল্লা, একটা সাইরাস একটা আদার, কিন্তু সাইরাস পুনাওয়াল্লা হচ্ছে লোকমান্য তিলক অ্যাওয়ার্ড জিতেছে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব 4 নম্বর। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? মোস্ট ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিকের মধ্যে। গঙ্গোত্রী, সিয়াচেন, জেমু নাকি হিসপার? তাহলে ভারতের দীর্ঘতম হিমবাহের নাম হচ্ছে সিয়াচেন। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো 5 নম্বর। কোন মহাদেশের উচ্চতম শৃঙ্গের নাম কিলিমাঞ্জারো? জিওগ্রাফি থেকে একটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। কোন মহাদেশের উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে কিলিমাঞ্জারো? দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া নাকি আফ্রিকা? তাহলে এটা রাইট আনসার কী হবে? আফ্রিকা। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা দেখছো ক্লাসটা ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং শেয়ার করতে ভুলবে না। তোমরা শেয়ার করে আমাকে সাপোর্ট করলে তাহলে তোমাদের আমি প্রত্যেক দিন এরকম ইম্পর্টেন্ট ক্লাসগুলো তোমাদের জন্য আমি নিয়ে আসবো। ওকে, শেয়ার করতে ভুলো না। এখানে দেখে নেবো আমরা কিছু এক্সট্রা ইনফরমেশান। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর, যেটা বারবার এক্সামে তোমাদের এসে থাকে। সাতপুরা পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়। ওকে, পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আরমাকোন্ডা। আর নীলগিরি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। ক্লিয়ার হলো? এই কটা তোমরা যদি করে যাও, এর ভেতর থেকে একটা প্রশ্ন তোমরা এক্সামে কমন পাবে একদম। ওকে, তা খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো। চলো পরবর্তী প্রশ্নে আমরা দেখবো 6 নম্বর। পৃথিবীর উষ্ণতম স্থান কোনটি? অপশানগুলো দেখো। ইথিওপিয়ার ডাল্লোল, লিবিয়ার আজিজিয়া, ভারতের জয়সালমীর নাকি ইরানের তেহরান? পৃথিবীর উচ্চতম স্থান কোনটা? এটা অনেকবার এক্সামে রিপিট হয়। রাইট আনসার কী হবে? ইথিওপিয়ার ডাল্লোল। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব 7 নম্বর। পশ্চিমবঙ্গে শুশুনিয়া কি জাতীয় পাহাড়? ক্ষয়জাত, সঞ্চয়জাত, স্তূপ নাকি ভঙ্গিল? পশ্চিমবঙ্গে যে শুশুনিয়া পাহাড় আছে সেটা কি জাতীয় পাহাড়? এটা রাইট আনসার কী হবে? এটা হচ্ছে ক্ষয়জাত পাহাড়। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। আর একটা জিনিস জেনে রাখবে, এই শুশুনিয়া পাহাড়টা কোথায় অবস্থান করছে? বাঁকুড়া জেলার ছাতনাতে। পরবর্তী প্রশ্ন দেখো। ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর গতিপথে দেখা যায়? খুব ইম্পর্টেন্ট এই ধোঁয়াধার জলপ্রপাতটা, এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা। নর্মদা, মন্দাকিনী, সরাবতী নাকি ব্রহ্মপুত্র? ধোঁয়াধার জলপ্রপাত হচ্ছে নর্মদা নদীর গতিপথে দেখা যায়। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, এক্সামে বারবার রিপিট হয়। আর একটা জিনিস জেনে রাখবে, ব্রহ্মপুত্র নদকে অসমের দুঃখ বলা হয়। ওকে, এই ইনফরমেশনটা খুব ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় দামোদর নদীকে বা দামোদর নদকে। কোশি নদীকে বলা হয় বিহারের দুঃখ।
আর কাবেরী নদী হচ্ছে দক্ষিণের গঙ্গা নামে পরিচিত। এই চারটে ইনফরমেশান খুবই ইম্পর্টেন্ট, এক্সামে বারবার আসে এখান থেকে প্রশ্ন কিন্তু। ওকে, তোমরা অবশ্যই এগুলো নোট করবে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 10 নম্বর, গঙ্গার উচ্চগতি গোমুখ থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত? প্রশ্নটা ভালো করে দেখবে। নদীর যে 3টে গতি, উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি, এখানে বলছে যে গঙ্গার উচ্চগতি গোমুখ থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে। ওকে, বারাণসী, হরিদ্বার, ঋষিকেশ নাকি রাজমহল পর্যন্ত? তাহলে গঙ্গার উচ্চগতি গোমুখ থেকে আছে, হরিদ্বার পর্যন্ত হচ্ছে উচ্চগতি। ওকে, অপশান বি হয়ে যাবে রাইট আনসার। ডব্লিউবিপির এক্সামে তোমাদের এই নদী থেকে, বিশেষ করে গঙ্গা নদীর উপর বিভিন্নভাবে প্রশ্ন এসছে বিভিন্ন বছরে। ওকে, প্রিভিয়াস ইয়ারে এই গঙ্গা নদীর ওপর ভিত্তি করে বিভিন্নভাবে প্রশ্ন এসেছে, তাদের গতিপথের ওপর ভিত্তি করে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ার দেখো তাহলে সেখানে বুঝতে পারবে, এবং ওয়েস্ট বেঙ্গলেও তোমাদের এখান থেকে প্রচুর প্রশ্ন এসে থাকে তোমাদের। তাই গঙ্গা নদী সম্পর্কে আমি একদম ডিটেলসে যে ইনফরমেশনটা তোমাদের দেবো, সেটা যদি তোমরা নোট করো তাহলে তোমাদের যে কোনো প্রশ্ন এখান থেকে এলে তোমরা করতে পারবে। এবং দেখো, গঙ্গা নদীর উৎপত্তি এবং গঙ্গা নদীর গতিপথটা তোমাদের আমি একটু বলে দিচ্ছি। উত্তরাখণ্ডের কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপত্তি লাভ করেছে গঙ্গা নদী। গঙ্গা নদী ভাগীরথী নাম নিয়ে দক্ষিণের দিকে প্রবাহিত হয়েছে এবং দেবপ্রয়াগের কাছে অলকানন্দার সঙ্গে মিলিত হয়েছে। কোথায় অলকানন্দার সাথে মিলিত হয়েছে? দেবপ্রয়াগের কাছে। এখান থেকে একটা প্রশ্ন আসে, দেবপ্রয়াগের পর এই অলকানন্দা ও ভাগীরথী নদীর মিলিত প্রবাহ গঙ্গা নামে পরিচিত। দেখো, এখান থেকেও প্রশ্ন আছে যে অলকানন্দা ও ভাগীরথীর মিলিত প্রবাহকে কি বলে? গঙ্গা নামে পরিচিত হয়েছে। সেখান থেকে প্রথমেই গঙ্গা নদী গঙ্গা নামে উৎপত্তি লাভ করেনি, সেটা বুঝলে। এরপর গঙ্গা নদী আরও দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে হরিদ্বারের কাছে সমভূমিতে পড়েছে। এখান থেকেও প্রশ্ন আসে যে সমভূমিতে গঙ্গা কোথায় গিয়ে পড়েছে? জায়গার নাম জিজ্ঞাসা করে, হরিদ্বারের কাছে। এই গোমুখ গুহা থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গা হচ্ছে উচ্চগতি। এবার দেখো, এই প্রশ্নটা আসে যে উচ্চগতি কোথা থেকে? গোমুখ গুহা থেকে হরিদ্বার পর্যন্ত, যেটা তোমাদের আগের প্রশ্নটাতেই ছিল। ওকে, বা হচ্ছে পার্বত্য প্রবাহ বলতে পারো, উচ্চগতিকে পার্বত্য প্রবাহ বলে। এবার দেখো, হরিদ্বার থেকে বিহারের রাজমহল পর্যন্ত গঙ্গা নদীর হচ্ছে মধ্যগতি। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে মধ্যগতি কতখানি? হরিদ্বার থেকে রাজমহল পর্যন্ত হচ্ছে মধ্যগতি, বিহারের রাজমহল। ওকে, রাজমহল পাহাড় থেকে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত হচ্ছে নিম্নগতি। তাহলে 3টে গতি বোঝা গেল। এখান থেকে প্রশ্ন কিন্তু আসে। আর একটা জিনিস জানতে হবে তোমাদের, এই বিহারের রাজমহল থেকে গঙ্গা নদী দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে 2টি শাখায় বিভক্ত হয়েছে। বারবার যেটা এক্সামে প্রশ্ন আসে যে গঙ্গা নদী 2টি শাখায় বিভক্ত হয়েছে কোথা থেকে? মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছ থেকে। এবং একটি শাখা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এবং অপর শাখাটি ভাগীরথী হুগলি নাম নিয়ে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। তাহলে ক্লিয়ার হলো একদম ইনফরমেশানটা। এই ইনফরমেশানটা একদম ভালো করে মনে রাখবে। এখান থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু বারবার এক্সামে আসছে। যে কোনো এক্সামের জন্য প্রিপারেশান নাও, তোমরা এখান থেকে দেখবে প্রশ্ন আসছে, তোমাদের সেটা কাজে লেগে যাবে। তাই তোমাদের এই ইনফরমেশানটা তোমাদের আমি দিয়ে দিলাম। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। 11 নম্বর, নিম্নলিখিত নদীগুলির মধ্যে কার মোহনায় বদ্বীপ আছে? খুব ইম্পর্টেন্ট। 4টে অপশান দিয়েছে, নর্মদা, তাপ্তি, মহানদী নাকি সবরমতী। এই 4টে নদীর মধ্যে কার বদ্বীপ আছে মোহনায় বলতে হবে। মহানদীর হচ্ছে বদ্বীপ আছে মোহনাতে। ওকে, অপশান সি হয়ে যাবে রাইট আনসার। ওকে, প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ারে এসেছে এই প্রশ্নটা। আর একটা ইনফরমেশান তোমাদের দেব, পূর্ববাহিনী নদীগুলো একটু জেনে রাখবে। মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, সুবর্ণরেখা আর হচ্ছে দামোদর। এই 6টা হচ্ছে পূর্ববাহিনী নদী ভারতের। আর একটু ডিটেলসে তোমাদের বলে দিই, এই মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী এবং সুবর্ণরেখা, এই 5টা নদী কিন্তু বঙ্গোপসাগরে পতিত হয়েছে। একমাত্র এই দামোদর নদীটা কিন্তু বঙ্গোপসাগরে পতিত হয়নি, এটা হুগলি নদীর সাথে মিশে গেছে, এটাও জেনে রাখবে। আর দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী। এখান থেকেও প্রশ্ন আসে, তাই এটাও তোমাদের আমি দিয়েছি। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 12 নম্বর, নিম্নলিখিত কোনটি ভারতের অন্তর্বাহিনী নদী? খুব ইম্পর্টেন্ট, ভারতের অন্তর্বাহিনী নদী কোনটি? সবরমতী, মন্দাকিনী, গোমতী নাকি লুনি? তাহলে রাইট আনসার কি হবে? ভারতের অন্তর্বাহিনী নদী কোনটাকে বলছে? 4টে অপশানের মধ্যে রাইট আনসার হবে লুনি নদী। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের এক্সামের জন্য, এটা অপশান ডি হবে রাইট আনসার। এবার এখানে তোমাদের জেনে রাখতে হবে অন্তর্বাহিনী নদী কাকে বলে। যে সমস্ত নদী দেশের অভ্যন্তরের কোনো উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে দেশের সীমানা অতিক্রম না করে দেশের অভ্যন্তরের কোনো জায়গায় বা জলাধারের সাথে মিলিত হয়, তাকে বলা হয় অন্তর্বাহিনী নদী। বা স্থলভাগের মধ্যেই যাদের গতিপথ শেষ হয়ে যাবে, তাকে বলবো আমরা অন্তর্বাহিনী নদী। ভারতের কতগুলো রয়েছে দেখো, লুনি, ঘাঘর, ইম্ফল, এগুলো হচ্ছে অন্তর্বাহিনী নদী। এগুলোর মধ্যে থেকে বেশিরভাগ লুনিটাই এক্সামে বেশি আসে। তাও 2টো নাম তোমাদের দিয়ে রেখেছি এক্সট্রা হিসাবে, প্রশ্ন স্ট্যান্ডার্ড হচ্ছে, বিভিন্ন সময় আসতেই পারে।
তোমরা অবশ্যই এগুলো নোট করবে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব 13 নম্বর। কে মন্তব্য করেছিলেন প্রস্তাবনা হলো সংবিধানে প্রবেশের চাবিকাঠি? তার মানে এই চারটে অপশানের মধ্যে বলতে হবে কে মন্তব্যটা করেছিল যে প্রস্তাবনা হলো সংবিধান প্রবেশের চাবিকাঠি। জি অস্টিন, আর্নেস্ট বার্কার, ডক্টর বি আর আম্বেদকর, উপরের কেউ নন। রাইট আনসার হবে আর্নেস্ট বার্কার। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, আর একটা কনস্টিটিউশন থেকে প্রশ্ন। ভারতীয় সংবিধানের কোন অংশটি সংবিধানের ব্যাখ্যায় সাহায্য করে? মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের ডব্লিউপির জন্য। সংবিধানের ব্যাখ্যাতে সাহায্য করে সংবিধানের কোন অংশটি? মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, প্রস্তাবনা নাকি রাষ্ট্রের নির্দেশমূলক নীতি? এটা রাইট অ্যান্সার কী হবে তোমরা বলো? এটা রাইট অ্যান্সার হবে প্রস্তাবনা। অপশান সি হবে রাইট অ্যান্সার। ওকে, এবার দেখে নাও এক্সট্রা ইনফরমেশন হিসেবে তোমাদের কিছু দিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ। মৌলিক অধিকার সংবিধানের 12 থেকে 35 নম্বর ধারায় বর্ণিত আছে। এইটা ভালো করে জানবে। আর একটা কথা তোমাদের বারবার বলি, 12 থেকে 35 নম্বর ধারাগুলো একদম মুখস্থ রাখবে। এখান থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশেই প্রশ্ন চলে আসে 99%। ওকে, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি 36 থেকে 51 ধারায় কিন্তু বর্ণিত আছে, আর 51 এতে বর্ণিত আছে মৌলিক কর্তব্যসমূহ। ওকে, ক্লিয়ার হলো বিষয়টা? খুব ইম্পর্টেন্ট কিন্তু। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব 15 নম্বর। আর একটা কনস্টিটিউশন থেকে প্রশ্ন। সাম্যের অধিকার সংবিধানের কত নম্বর অংশে, অংশ বলতে পার্টে বর্ণিত আছে? তাহলে সাম্যের অধিকারটা সংবিধানের কত নম্বর অংশে বর্ণিত আছে বলো? পার্ট 1, পার্ট 2, পার্ট 3 নাকি পার্ট 4? কোন পার্টে কি বর্ণনা করা আছে এখান থেকেও কিন্তু প্রশ্ন তোমাদের প্রিভিয়াস ইয়ার ওয়েস্ট বেঙ্গল পুলিশেই এসেছে, তাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই সাম্যের অধিকার সংবিধানের 3 নম্বর পার্টে বর্ণনা করা আছে। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। ওকে, দেখো পার্ট 1 হচ্ছে 1 থেকে 4 নম্বর আর্টিকেল বর্ণনা আছে পার্ট 1-এ, আর পার্ট 3-তে হচ্ছে 14 থেকে 35 পর্যন্ত আর্টিকেল বর্ণনা করা আছে মৌলিক অধিকারগুলো পার্ট 3-তে। আর একটা জিনিস মনে রাখবে, 14 থেকে 18 নম্বর আর্টিকেলে বর্ণিত আছে সাম্যের অধিকার। ওকে, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে, মানে সাম্যের যে অধিকারটা এটা 14 থেকে 18 নম্বর আর্টিকেলে বর্ণিত আছে। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নে চলে যাব 16 নম্বর। সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা কবে চালু হয়? 1998, 2001, 2000 নাকি 1999? তাহলে সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা চালু হয়েছিল 2001 সালে। অপশান বি হবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, সার্ভাইক্যাল স্নায়ুর সংখ্যা কত? সার্ভাইক্যাল স্নায়ুর সংখ্যা কত বলতে হবে? 10 জোড়া, 9 জোড়া, 8 জোড়া নাকি 7 জোড়া? রাইট আনসার হবে 8 জোড়া। অপশান সি হবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো 18 নম্বর। মস্তিষ্কের গহ্বরের তরল পদার্থটির নাম কি? দেখো মস্তিষ্কের গহ্বরে যে তরল পদার্থ থাকে সেটার নাম কি? এটা তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। CJN, CSM, CSF নাকি CKF? রাইট আনসার হবে CSF। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। তাহলে এই CSF এর ফুল ফর্মটা তোমাদের জেনে রাখতে হবে, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। ওকে, এটা হচ্ছে CSF এর ফুল ফর্ম। এটা হচ্ছে মস্তিষ্কের গহ্বরের একটা তরল পদার্থ। পরবর্তী প্রশ্ন দেখো 19 নম্বর। নিম্নলিখিত কোনটি এসি কারেন্টকে ডিসি কারেন্টে পরিবর্তিত করে? এটা সকলেই তোমরা আনসার দিতে পারবে এবং বারবার এক্সামে আসে এই প্রশ্নটা। এসি কারেন্টকে ডিসি কারেন্টে পরিবর্তিত করে কে? ডায়নামো, রেকটিফায়ার, ট্রান্সফরমার নাকি মোটর? রাইট আনসার হবে রেকটিফায়ার। অপশান বি হবে রাইট আনসার। এসি ডিসির ফুল ফর্মটা মনে রাখবে, এসি হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট আর ডিসি হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখবো 20 নম্বর। পৃথিবী পৃষ্ঠে কোনো গতিশীল বস্তু সাধারণত নিজে নিজে স্থিতিশীল হয়ে যায় কী কারণে সেটা বলতে হবে। মানে পৃথিবী পৃষ্ঠে কোনো গতিশীল বস্তু সাধারণত নিজে নিজে সেটা স্থিতিশীল হয়ে যায়, তার কারণটা কি? অভিকর্ষজ বল, জাড্য সূত্র, ঘর্ষণ শক্তি নাকি ভরবেগের নিত্যতা? এই চারটে অপশানের মধ্যে রাইট আনসার কোনটা হবে? এটা রাইট আনসার হবে ঘর্ষণ শক্তি। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। সায়েন্স থেকে একটা ভালো প্রশ্ন এটা। পরবর্তী প্রশ্নে চলে যাব 21 নম্বর। সৌর প্যানেলে কোন ধাতুগুলো ব্যবহৃত হয়? সোনা, রূপো, সিলিকন নাকি তামা? খুব ইম্পর্টেন্ট, বারবার এক্সামে আসে এই প্রশ্নটা, তোমাদের রেলের গ্রুপ ডিতেও এই প্রশ্নটা এসেছে অনেকবার। সৌর প্যানেলে কোন ধাতুগুলো ব্যবহৃত হয়? রাইট আনসার হবে সিলিকন। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, ক্যাথোড রশ্মি কে আবিষ্কার করেন? রাদারফোর্ড, কেলভিন, রন্টজেন নাকি জে থমসন? আগের দিন তোমাদের এক্স রশ্মিটা করিয়েছিলাম, আজকে দিয়েছি তোমাদের ক্যাথোড রশ্মি। তাহলে এটা রাইট আনসার কী হবে? জে থমসন। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। ক্যাথোড রশ্মি আবিষ্কার করেছিলেন জে থমসন। পরবর্তী প্রশ্ন দেখো, পাণ্ড্যদের রাজধানী কি? গোয়া, দারা সমুদ্র, মাদুরাই নাকি কাঞ্চিপুরম? তাহলে পাণ্ড্যদের রাজধানী কি? খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, রাইট আনসার হবে মাদুরাই। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো 24 নম্বর। কোন খেলার জন্য ইন্দিরা গান্ধী গোল্ড কাপ পুরস্কার দেওয়া হয়? ইন্দিরা গান্ধী যে গোল্ড কাপ পুরস্কারটা দেওয়া হয় সেটা কোন খেলার জন্য? মহিলা ফুটবল, মহিলা হকি, মহিলা ক্রিকেট নাকি মহিলা ব্যাডমিন্টন? রাইট আনসার কী হবে? মহিলা হকি খেলার জন্য দেওয়া হয়। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। ওকে,
পরবর্তী প্রশ্ন দেখো 25 নম্বর, হরিপ্রসাদ চৌরাসিয়া কিসের সঙ্গে যুক্ত? খুব ইম্পর্টেন্ট। অপশানগুলো দেখো, ফুটবল, বাঁশি, তবলা নাকি সেতার। হরিপ্রসাদ চৌরাসিয়া হচ্ছে বাঁশি বাদক ছিলেন একজন। অপশান বি হবে রাইট আনসার। খুব ইম্পর্টেন্ট, বারবার এক্সামে এই প্রশ্নটা রিপিট হয়ে থাকে, হরিপ্রসাদ চৌরাসিয়া। পরবর্তী প্রশ্ন দেখো 26 নম্বর, ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? দেখো এই সদর দপ্তরগুলো হেডকোয়ার্টার থেকে প্রশ্ন কিন্তু এক্সামে রিপিট হয়, তাই ইন্টারপোলের সদর দপ্তর কোথায় বলো? বেলজিয়াম, ফ্রান্স, ম্যালিনা নাকি ভারত? ইন্টারপোলের সদর দপ্তর হচ্ছে ফ্রান্সে অবস্থিত। অপশান বি হবে কারেক্ট আনসার। ইন্টারপোলের ফুল ফর্মটা মনে রাখবে, ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন। ওকে, আর এর সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের লিওনে অবস্থিত। এটা মনে রাখবে, যে প্রশ্ন স্ট্যান্ডার্ড হচ্ছে বা বলা যায় না যে ফ্রান্সের কোথায় অবস্থিত সেটা না দিয়ে দেয়, তখন হবে লিওন। ওকে, এটাও মনে রাখবে। আর প্রতিষ্ঠাতাটাও মনে রাখবে, জোহানেস সোবার। ওকে, জোহানেস সোবার হচ্ছে ইন্টারপোলের প্রতিষ্ঠাতা। তোমাদের ডিটেলস ইনফরমেশনগুলো দিচ্ছি যেগুলো এক্সামে আসতে পারে বা এসেছে। ওকে, তাই এগুলো অবশ্যই তোমরা এগুলো নোট করবে। পরবর্তী প্রশ্ন দেখো, কাবলিওয়ালা ছবির পরিচালক কে? তোমাদের পরিচালকগুলো করাচ্ছি, তোমাদের প্রত্যেকদিন আমি বলছি যে যেগুলো প্রিভিয়াস ইয়ারে বারবার রিপিট হয় সেই পরিচালকগুলো করাচ্ছি, কেননা তোমাদের রিসেন্ট এক্সামে ট্রেন্ড চলছে পরিচালক থেকে প্রশ্ন আসা, তাই এটা কিন্তু আসতে পারে এরকম ধরনের প্রত্যেকটা সেটেই প্রায় আমি তোমার করিয়ে দেওয়ার চেষ্টা করছি যেগুলো ইম্পর্টেন্ট। ওকে, তাহলে কাবলিওয়ালা ছবির পরিচালক কে বলো? মৃণাল সেন, তপন সিংহ, সত্যজিৎ রায় নাকি ঋষিকেশ মুখার্জি? কাবুলিওয়ালা ছবির পরিচালক হচ্ছে তপন সিংহ। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী 28 নম্বর প্রশ্ন দেখো, গণেশ জননী ছবি কার সৃষ্টি? খুব ইম্পর্টেন্ট, গণেশ জননী ছবির কার সৃষ্টি? যামিনী রায়, নন্দলাল বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর নাকি রাজা রবি শর্মা? তাহলে গণেশ জননী এই ছবিটা কার সৃষ্টি? রাইট আনসার হবে যামিনী রায়ের। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, চোখের বালি গ্রন্থটি কার রচনা? তোমাদের গ্রন্থগুলো উপন্যাসগুলো থেকে প্রশ্ন প্রত্যেক দিনই করাই, তোমাদের যারা রোজ ক্লাসগুলো করছো তারা অবশ্যই জানো। এখান থেকে প্রশ্ন তোমরা কমন পাবে একটা, যে চোখের বালি গ্রন্থটি কার রচনা? রাজশেখর বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, মানিক বন্দ্যোপাধ্যায় নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? তাহলে চোখের বালি কার বলো? এটা রাইট আনসার হবে রবীন্দ্রনাথ ঠাকুরের। অপশান বি হবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, দানিউব নদীর তীরে কোন শহর অবস্থিত? রোম, প্যারিস, বুদাপেস্ট নাকি লিসবন? মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, দানিউব নদীর তীরে কোন শহর অবস্থিত? বলো এটা রাইট আনসার কি হবে? এটা রাইট আনসার হবে বুদাপেস্ট। অপশান সি হয়ে যাবে রাইট আনসার, দানিউব নদীর তীরে অবস্থিত। দেখে নাও একটা চার্ট তোমাদের আমি দিয়েছি। টাইবার নদীর তীরে অবস্থিত হচ্ছে রোম, ট্যাগাস নদীর তীরে অবস্থিত লিসবন, আর সেইন নদীর তীরে অবস্থিত প্যারিস, আর মস্কোভা নদীর তীরে অবস্থিত মস্কো। এই কটায় কিন্তু দেখা যাচ্ছে যে প্রিভিয়াস ইয়ারে বেশি এসেছে প্রশ্নগুলো, তাই তোমাদের এই কটা দিয়েছে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 31 নম্বর, পাম্পাস তৃণভূমি কোথায় লক্ষ্য করা যায়? খুব ইম্পর্টেন্ট, তোমাদের এসআইতে এরকম তৃণভূমি থেকে প্রশ্ন বেশি আসে। পাম্পাস তৃণভূমি কোথায় লক্ষ্য করা যায়? উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আফ্রিকা নাকি ইউরোপ? পাম্পাস তৃণভূমি হচ্ছে দক্ষিণ আমেরিকাতে দেখা যায়। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। এবার দেখে নাও আরও কিছু তৃণভূমি দিয়েছি যেগুলো থেকে এক্সামে আসতে পারে। স্টেপস হচ্ছে ইউরোপ এবং এশিয়াতে দেখা যায়, পেইরি তৃণভূমি হচ্ছে উত্তর আমেরিকাতে দেখা যায়, ভেল্ট তৃণভূমি দক্ষিণ আফ্রিকাতে দেখা যায়, ডাউন্স তৃণভূমি অস্ট্রেলিয়াতে দেখা যায়, আর সাভানা তৃণভূমি হচ্ছে আফ্রিকার সুদানে দেখা যায়। খুবই ইম্পর্টেন্ট, এই কটা তোমরা যদি করে যাও তৃণভূমি থেকে যদি প্রশ্ন আসে এর ভেতরেই আসবে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 32 নম্বর, শহীদ দিবস কোন দিন পালন করা হয়? খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। শহীদ দিবস কোন দিন পালন করা হয়? 25শে জানুয়ারি, 15ই জানুয়ারি, 30শে জানুয়ারি নাকি 12ই জানুয়ারি? তাহলে শহীদ দিবস পালন করা হয় 30শে জানুয়ারি। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। তোমরা সকলেই জানো যে 12 জানুয়ারি কি পালন করা হয়। ওকে, তোমরা কমেন্ট করে জানিও 12 জানুয়ারি কি পালন করা হয়। পরবর্তী প্রশ্নে চলে যাব। ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত? আর একটা হেডকোয়ার্টার থেকে প্রশ্ন দিয়েছি, ইউনিসেফ কোথায় অবস্থিত বলো? ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, জেনেভা নাকি সাংহাই? ইউনিসেফ কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। হেডকোয়ার্টারগুলো পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই করে যাবে, হেডকোয়ার্টার থেকে প্রশ্ন থাকে। ওকে, আর একটা জিনিস জেনে রাখবে, এই ইউনিসেফের কাজটা কি? যেখান থেকে প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন দেখা গেছে, বিশ্বব্যাপী শিশুদের মানসিক ও উন্নয়নমূলক সহায়তা প্রদান করাই হচ্ছে ইউনিসেফের মূল কাজ। মানে শিশুদেরকে দেখাশোনা, শিশুদের যে উন্নয়ন, মানবিক সহায়তা, সেইগুলো হচ্ছে ইউনিসেফের মূল কাজ। আর ইউনিসেফের ফুল ফর্মটা মনে রাখবে, ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড হচ্ছে এর ফুল ফর্ম। আর এটা গঠন হয়েছিল 1946 সালে 11ই ডিসেম্বর। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 34 নম্বর, কম্পিউটার রিলেটেড প্রশ্ন প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদের রয়েছে। আমাদের একের বেশি প্রশ্ন কিন্তু এক্সামে থাকছে কম্পিউটার থেকে, তাই তোমাদের অবশ্যই কম্পিউটার রিলেটেড প্রশ্নগুলো করতে হবে। তাই মাইক্রোসফটের পাওয়ার পয়েন্টের সর্বোচ্চ জুম পার্সেন্টেজ হলো কত? মানে মাইক্রোসফটের যে পাওয়ার পয়েন্ট আছে সেই পাওয়ার পয়েন্টে কতখানি জুম করা যেতে পারে, কত পার্সেন্টেজ? 100%, 200%, 400% নাকি 600%?
রাইট আনসার কী হবে বলো? এটা রাইট আনসার হবে 400%। ওকে, অপশান সি হয়ে যাবে রাইট আনসার, 200% নয়। এটা রাইট আনসার হয়ে যাবে 400%। ওকে, এটা প্রিন্টিং মিস্ট হয়েছে, এটা 200% না, এটা 400% হচ্ছে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে হচ্ছে জুম করা যায়। ওকে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা কিন্তু অনেকবার এক্সামে রিপিট হয় এই প্রশ্নটা। পরবর্তী প্রশ্নে চলে যাব। অশ্ব ঘোষ কার সমসাময়িক ছিলেন? এই সমসাময়িক কে কার সময় ছিলেন এটা অবশ্যই দেখে যাবে এক্সামে। এখান থেকে প্রশ্ন আসে, অশ্ব ঘোষ কার সমসাময়িক ছিলেন বলো? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, কনিষ্ক নাকি লক্ষণ সেন? তাহলে অশ্ব ঘোষ ছিল কনিষ্কের সমসাময়িক। অপশান সি হয়ে যাবে রাইট আনসার, খুব ইম্পর্টেন্ট। এছাড়াও যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের আমি দিয়ে দিয়েছি, নাগার্জুন, চড়ক, সুশ্রুত এনারা সবাই কনিষ্কের সমসাময়িক ছিলেন। ওকে, অশ্ব ঘোষ তো ছিলেন, এনার পাশাপাশি নাগার্জুন, চড়ক, সুশ্রুত এনারাও কিন্তু কনিষ্কের সমসাময়িক ছিলেন। আর একটা প্রশ্ন আছে যে হরিসেন হচ্ছে কার সমসাময়িক ছিলেন? সমুদ্রগুপ্তের সমসাময়িক ছিলেন হচ্ছে হরিসেন। আর একটা প্রশ্ন দেখো, কালিদাস এবং ধন্বন্তরী এনারা দুজনে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সমসাময়িক ছিলেন। টোটালটা দিলাম, এর ভেতর থেকে প্রশ্ন আসে, তোমাদের একদম টোটাল কভার করে দেওয়ার আমি চেষ্টা করছি। যে টপিকগুলো থেকে প্রশ্ন বারবার আসে সেগুলোকে একসাথে একটা জায়গায় কম্প্যাক্ট করে তোমাদের আমি দিচ্ছি, যাতে করে তোমাদের একটা জায়গার মধ্যে সমস্ত ইনফরমেশনগুলো তোমাদেরকে দেওয়া যেতে পারে। ওকে, আমি চেষ্টা করছি যতটা প্রোভাইড তোমাদের করা যেতে পারে। তোমরা ক্লাসগুলোকে অবশ্যই এটা লাইক করে একটু শেয়ার করে দিও, শেয়ার করে আমাকে সাপোর্ট করো, তাহলে তোমাদের প্রত্যেক দিন এইভাবে আমি তোমাদের ক্লাসগুলো করাতে থাকবো, যাতে করে তোমাদের অনেকটাই হেল্প হবে। তোমরা যদি এই প্র্যাকটিস সেটগুলি শুধু প্র্যাকটিস করে পরীক্ষা দিতে যাও, এখান থেকে অনেক প্রশ্ন তোমরা দেখবে এক্সামে কমন পাচ্ছ। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 36 নম্বর, নিম্নলিখিত কোন সম্রাট বৌদ্ধ ধর্ম গ্রহণ করেননি? ভালো করে দেখবে, বৌদ্ধ ধর্ম গ্রহণ করেননি কোন সম্রাট? সমুদ্রগুপ্ত, অশোক, হর্ষবর্ধন নাকি কনিষ্ক? তাহলে এই চারটে অপশানের মধ্যে কোনটা রাইট আনসার হবে? বৌদ্ধ ধর্ম কে গ্রহণ করেননি। তোমরা যদি জেনে থাকো যে বৌদ্ধ ধর্ম কারা গ্রহণ করেছিল, তারও কিন্তু এই প্রশ্নের আনসারটা তোমরা দিতে পারবে। এটা রাইট আনসার হবে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত হচ্ছে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেনি। এই অশোক, হর্ষবর্ধন, কনিষ্ক এনারা সবাই হচ্ছে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। ওকে, অশোক হচ্ছে কলিঙ্গ যুদ্ধের পর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল, এটাও কিন্তু জেনে রাখবে, ওখান থেকে প্রশ্ন আবার দেখা যায়। ওকে, আর একটা ইনফরমেশন দিয়ে রাখবো, গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা কিন্তু এই সমুদ্রগুপ্ত। আর সমুদ্রগুপ্তের উপাধি হচ্ছে দুটো আছে, ভারতীয় নেপোলিয়ান আর হচ্ছে অশ্বমেধ কর্তা। তার মধ্যে আবার এই প্রশ্নটা এইভাবেও আসে যে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে বলা হয়। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 37 নম্বর, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সুফি শব্দটি এসেছে এক ধরনের কবিতা থেকে, একটি জায়গার নাম থেকে, এক ধরনের পোশাক থেকে নাকি একটি ভাষা থেকে? এই সুফি শব্দটি কোথা থেকে এসেছে বলো? মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তোমাদের এক্সামের জন্য। ওকে, তাই রাইট আনসার কী হবে? এক ধরনের পোশাক থেকে। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। এটা হচ্ছে সুফি শব্দটা এসেছে। পরবর্তী প্রশ্নে চলে যাব। 38 নম্বর, সন্ধ্যা এই পত্রিকার সম্পাদক কে ছিলেন? কৃষ্ণকুমার মিত্র, ব্রহ্মবান্ধব উপাধ্যায়, শিশির কুমার ঘোষ, মৌলানা আবুল কালাম আজাদ? সকলের আনসার করা উচিত। ওকে, সন্ধ্যা পত্রিকা সম্পাদক কে? রাইট আনসার হবে ব্রহ্মবান্ধব উপাধ্যায়। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। এবার দেখে নেব একটা লিস্ট। আনন্দবাজার পত্রিকার যে সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ এবং মোহিতলাল ঘোষ, এনারা দুজনে ছিলেন। বারবার এক্সামে আসে দেখবে শিশির কুমার ঘোষের পত্রিকা কোনটা। সঞ্জীবনীটাও আসে কৃষ্ণকুমার মিত্রের। আল হিলাল পত্রিকাটা মৌলানা আবুল কালাম আজাদ হচ্ছে সম্পাদক ছিলেন। আর যুগান্তর পত্রিকার সম্পাদক ছিলেন হচ্ছে বারীন্দ্র কুমার ঘোষ, খুব ইম্পর্টেন্ট। আর হরিজন পত্রিকার সম্পাদক ছিলেন মহাত্মা গান্ধী। ওকে, তোমাদের এই যে এই কটা দিলাম, দেখবে বারবার তোমরা যদি প্রিভিয়াস ইয়ার ঘাঁটো দেখবে এই কটা প্রশ্নই রিপিট হচ্ছে। ওকে, তাই এই কটা একদম একসাথে তোমাদের দিয়েছি, অবশ্যই তোমরা এগুলো নোট করবে। পরবর্তী প্রশ্নে চলে যাব। 39 নম্বর, বোম্বেতে আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তাহলে এখান থেকে দুটো প্রশ্ন জানতে পারছো যে আর্য সমাজ প্রতিষ্ঠা হয়েছিল কোথায়? বোম্বেতে। এবার কত সালে জিজ্ঞাসা করেছে? 1828, 1878, 1870 নাকি 1875? রাইট আনসার হবে 1875-এ আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। ওকে, 1875 সালে স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। তাহলে কে প্রতিষ্ঠা করেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। আর একটা জিনিস মনে রাখবে, অপশান এতে দেখো 1828 ছিল। এই 1828 সালে কলকাতাতে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করে। এটাও ইম্পর্টেন্ট, ব্রাহ্ম সমাজটা। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 40 নম্বর এবং আজকের সেটের এটাই লাস্ট প্রশ্ন। সত্যজিৎ রায়ের চারুলতা কোন গল্প অবলম্বনে নির্মিত? চোখের বালি, নষ্টনীর, ঘরে বাইরে নাকি চতুরঙ্গ? তাহলে চারুলতা কোন গল্প অবলম্বনে রচিত হয়েছে সত্যজিৎ রায়? খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তোমাদের এক্সামের জন্য। রাইট আনসার হবে নষ্টনীর। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। ওকে, তাহলে আজকে 40টা প্রশ্ন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি
অন করে রাখবে। আর ক্লাসটা শেয়ার করে দিতে একদম ভুলবে না, শেয়ার করে আমাকে সাপোর্ট করো, তাহলে তোমাদের রোজ আমি এই ক্লাসগুলো আনতে থাকবো। ওকে, এছাড়া তোমাদের লুসিয়েন্টের ক্লাসগুলো চলছে, ওই ক্লাসগুলো তোমরা করতে থাকো, আশা করি তোমাদের এক্সামে অনেকটাই হেল্প হবে। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।